ছবির মতো সুন্দর, সবুজ ঘাসে আচ্ছাদিত, আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিশাল আকৃতির পাহাড়, সবুজ পাহাড়। আছে একটি সুন্দর ঝর্ণা, আছে খেলার মাঠ, আছে গবাদি পশু, আছে শিশু কিশোরদের খেলাধুলা, প্রাণবন্ত চলাফেরা। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি সিলেটের পান্থুমায়ের কথা। চমৎকার সবুজ, ছবির মতো সুন্দর একটি গ্রাম, যা মেঘালয় সীমান্তে অবস্থিত। আমরা সেই গ্রামটি দেখার জন্য সিলেট শহর থেকে ছুটে চলেছি। সিলেট থেকে তামাবিল জাফলং রোডে 55 কিলোমিটার দূরেই সীমান্ত ঘেঁষা এই গ্রামটি, একটি মায়াময় গ্রাম। আমরা সিলেট ক্যান্ট পাবলিক স্কুল পার হলাম এবং তার আঙিনা অত্যন্ত সুন্দর, যা আপনারা দেখতে পাচ্ছেন। আলাউদ্দিন ঘুমাচ্ছে, প্রতিনিয়তই সে গাড়িতে চড়লেই ঘুমিয়ে পড়ে এবং এভাবেই আমরা ভ্রমণ করি একের পর এক। বন্ধুরা, আমরা মাঠের মধ্যে পৌঁছে গেছি। দেখুন, সামনে নীল রঙের পাহাড় দেখা যাচ্ছে এবং এই পাহাড়ের গায়ে সাদা সাদা দাগ দেখা যাচ্ছে। এগুলো আসলে সবই ঝর্ণা, মেঘালয় পাহাড়ের ঝর্ণা। বিশাল উঁচু প্রাচীরের মতো এই নীলচে পাহাড় আসাম সীমান্ত থেকে শুরু করে মেঘালয় হয়ে আবার আসাম সীমান্তে এসে জকিগঞ্জের কাছাকাছি মোটামুটি শেষ হয়েছে এই রেঞ্জটা। এই সুন্দর নীল পাহাড়ের কোলেই সেই সবুজ গ্রাম পান্থুমাই। আমরা সেই পান্থুমাই গ্রামের দিকে এগিয়ে চলেছি। সিলেট শহর থেকে বলেছি 55 কিলোমিটার দূরে। একটি সিএনজি 2000 থেকে 2500 টাকায় ভাড়া নিয়ে যেতে পারবেন এখানে। আমরা দুটো পথে যাওয়ার চিন্তা করেছিলাম। এক হলো বিছানাকান্দি হয়ে আমরা যদি যেতে পারতাম তাহলে নৌকা যোগে বা হেঁটে যাওয়া যেত। সে পথটি হয়তোবা দুর্গম। আর আমরা বেছে নিয়েছি আরও একটি পথ, সেটি হলো সরাসরি সড়ক যোগাযোগ, যেটি তামাবিল রোড ধরে সারিঘাট নামক স্থানে গিয়ে সেখান থেকে বাম দিকে গোয়াইনঘাটের রাস্তা ধরে। আচ্ছা, পান্থুমায় যাওয়ার পথটা আপনি একটু বর্ণনা করে দেন, শুধু কত কিলোমিটার পথ এবং কেমন পথ? গোয়াইনঘাট মোড় এটা, তাই না? গোয়াইনঘাট থানা মোড়। হ্যাঁ, একটু বলেন। রাস্তা একটু খারাপ। হ্যাঁ, এখান থেকে 11 কিলোমিটার পথ সিএনজি যাওয়ার মতো রাস্তা আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে যাচ্ছি, সেই জায়গাটি হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। আমরা যাওয়ার পথে জাফলং রোডের সারিঘাট নামে যে জায়গাটি রয়েছে সেখান থেকে বাম দিকের রাস্তা ধরেছে। এই রাস্তা ধরে গোয়াইনঘাট উপজেলা সদরের ওখানে গিয়ে একটু কথা বলে নিয়ে আমরা তারপরে পান্থুমায়ের দিকে এগিয়ে চলেছি। দেখুন, সৌন্দর্য কাকে বলে, গ্রাম কাকে বলে, সুন্দর তৃণ আচ্ছাদিত চমৎকার সবুজ এই যে ভূমি, এবং এই চারণ ভূমির উপরে গৃহপালিত পশুরা, গবাদি পশু চড়ে বেড়ানো। পাশে আর একটি নদী দেখতে পাচ্ছি এবং সেই নদীতে অনেক বোট, বিভিন্ন ধরনের বোট রয়েছে। এটা সারি নদী অথবা এই টাইপের কোনো একটা কিছু হবে হয়তোবা, আমার নদীটির নাম মনে নাই। তবে এই রাস্তাটি খুবই সুন্দর, রাস্তার দুপাশের সৌন্দর্য অসাধারণ। তবে রাস্তাটি ভেঙে চুরে গেছে, এটি খুব একটা বড় বাধা নয়, কারণ রাস্তা আজকে ভাঙা, কালকে আবার ঠিক করা হবে। এই সুন্দর রাস্তা অতিক্রম করেই যেতে হয় পান্থুমায়। আমরা চলতে চলতে পৌঁছে গেলাম মাতুরতল বাজার নামে একটি জায়গায়। যে বাজারটি আমার কাছে অনেক বড়, অনেক সুন্দর মনে হয়েছে এবং এই বাজারে অনেক সিএনজি সহ প্রচুর ঘর বাড়ি, দোকানপাট সবকিছু রয়েছে। আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এখানেই পেয়ে যাবেন, সুতরাং কোনো ভয়ের কিছু নেই, আপনারা নির্দ্বিধায় এই রাস্তায় যেতে পারেন। এই ছেলেকে জিজ্ঞেস করলাম এখান থেকে যে আচ্ছা, এখান থেকে এই গাড়িগুলো কোন পর্যন্ত যায়? সিএনজি গুলো গোয়াইনঘাট যায়, সারিঘাটও যায়। এখান থেকে কত টাকা করে ভাড়া নেয় গোয়াইনঘাট? মাতুরতল বাজার, এক একজন, আর সারিঘাট ফল সিলেটে জাম্বুরা এবং সারিঘাট 90 টাকা। গোয়াইনঘাট থেকে নাম হয়েছে, আর সেই তো বলছি, আর এখান থেকে ওইটুকু আবার 40 টাকা। আচ্ছা আচ্ছা, আর আমরা এখন যাব পান্থুমাই এই রাস্তায় চললাম। আর এই বাজারটার নাম কি? উপকরণ এই গ্রামে এই বাজারে পাওয়া সম্ভব এবং সেগুলো নিয়ে প্রয়োজনে সম্ভব। যাই হোক, আমরা সবুজ গাছপালার ভিতর দিয়ে পান্থুমাই গ্রামের দিকে ছুটে চলেছে। বন্ধুরা,
দেখুন মাতুরতল বাজার পার হয়ে যে চমৎকার এলাকাটি পেয়েছি, কি সুন্দর চিকন মিশমিশে কালো পিচের রাস্তা, আর প্রচুর পরিমাণে গাছপালা, সবুজ আচ্ছাদিত হয়ে আছে চারিদিকে, নিরিবিলি সিমছাম একটি গ্রাম। আমরা ঢুকে পড়েছি পান্থমাই গ্রামের ভিতরে। আপনারা দেখতে থাকুন, ধীরে ধীরে উপভোগ করতে থাকুন এই সৌন্দর্য, এবং যে কোনো সময় প্ল্যান করে এই এলাকা বেরিয়ে আসতে পারেন। এটি যাওয়া খুবই সহজ। আগে আমরা যেটা শুনেছিলাম যে এখানে সাধারণত বিছানাকান্দি হয়ে নৌকায় বা ট্রেক করে যেতে হয়, হ্যাঁ সেই রাস্তাটিও রয়েছে, ট্রেকিং করেও যাওয়া যায় অথবা নৌকায় চড়েও যাওয়া যায়, তবে সেই রাস্তাটি কিছুটা বন্ধু, অর্থাৎ কিছুটা কষ্টকর হতে পারে। বাট সিলেট থেকে সরাসরি বাই রোডে আপনারা পান্থমায় পৌঁছে যেতে পারেন। একটু রাস্তার কষ্টটা যদি একটু উপেক্ষা করেন, অর্থাৎ রাস্তাটা ভেঙে চলে গেছে, এই জিনিসটাকে যদি সহজে মেনে নিতে পারেন, তাহলে পান্থমায় আপনি বাই রোডেই যেতে পারেন এবং খুব সুন্দর এই গ্রামটি উপভোগ করতে পারেন পায়ে হেঁটে। আমরা যে জায়গায় এখন এসে পৌঁছলাম সেটি হচ্ছে সেই পান্থমাই গ্রামের রাস্তা। এই মুহূর্তে আমরা যে পয়েন্টে পৌঁছে গেলাম, এখান থেকে বাম দিকে যে রাস্তাটি নেমে গেল সেটি হলো পান্থমাই ঝর্ণার রাস্তা। আমি গত পর্বে এই ঝর্ণার উপরে পূর্ণ একটি প্রতিবেদন দেখিয়েছি, আমার সাইটে আছে, আপনারা সিলেট 2 নামে যে ইয়েটি আছে, এবং এই জায়গাটা কেমন এটা আমার দেখার প্রচন্ড ইচ্ছা, প্লেলিস্ট, তাই আমরা সেই মধ্যেই আছে বা এখানে খুঁজলে পেয়ে যাবেন। আমরা আজকে সেইটা না দেখে আমরা সোজা গ্রামটা এক্সপ্লোর করব। আজকে আমরা চলেছি গ্রামের রাস্তা ধরে, আর আমাদের সাথে আমরা ঝর্ণাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি দেখার উদ্দেশ্য হলো এই গ্রামে কি আছে, গ্রামের শেষে কি আছে, এবং গ্রামের শেষে পাহাড়ের পাদদেশের জায়গাটি কেমন হবে। বন্ধুরা, খুব আনন্দ পাচ্ছি আপনাদের সঙ্গে এই সুন্দর জায়গাটি শেয়ার করতে পেরে। বাংলাদেশে এমন গ্রামের সংখ্যা হয়তো খুবই কম আছে যেটি অত্যন্ত সীমান্তবর্তী একটি গ্রাম এবং ছায়াঘেরা সুন্দর সুনিবিড় বন্ধুরা শান্ত গ্রাম। আমরা যারা ভ্রমণ প্রিয় মানুষ, বিশেষ করে বর্ষাকাল হওয়াতে গাছপালাগুলোর সবুজ যেন আরো বেড়ে গেছে, যা দেখা হয় যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, আর প্রচুর পরিমাণে সুপারি গাছের বাগান এখানে রয়েছে। আমরা একটু পরেই দেখতে পাবো সামনে যে পাহাড়টি রয়েছে, সেই পাহাড়ের গোটা পাহাড় জুড়ে রয়েছে সুপারি বাগান এবং বনো গাছপালা। তাই তো সেইটারই ছিটেফোঁটা এই গ্রামেও যেন চলে এসছে। এই গ্রামের মধ্যে প্রচুর পরিমাণে সুপারির গাছ রোপণ করা হয়েছে এবং সুপারি বাগান এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। করে ওঠে ঠিক সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা পান্থমাই গ্রামের ভিতর দিয়ে ছুটে চলেছি। যা দেখছি তাই নতুন লাগছে। আবার বলছি বন্ধুরা, সিলেট থেকে একটি গাড়ি রিজার্ভ করে, সিএনজি রিজার্ভ করে 1002 টাকার মধ্যে চলে আসুন এখানে। 2 থেকে 2500 টাকা চাইবে হয়তোবা সারাদিনের জন্য। আপনি এর সঙ্গে লালাখাল জুড়ে দিতে পারেন এবং এই পান্থমাই এবং লালাখাল দুটো একসঙ্গে করে সারাদিনের একটি সফর আপনি 2 থেকে 2500 টাকার মধ্যে করে ফেলতে পারেন। দলে 4 থেকে 5 জন থাকলে খুব সহজে এই জার্নিটা খুব অল্প টাকার মধ্যেই করে ফেলতে পারবেন। বাংলাদেশের একটি সাধারণ গ্রাম যেমন হয় ঠিক তেমনই, কিন্তু যারা এক্সপ্লোর করতে পছন্দ করেন, যারা নতুন জায়গা আবিষ্কার করতে পছন্দ করেন, যারা অজানা জায়গা দেখতে ইচ্ছে করেন, তাদের জন্য পান্থমাই হতে পারে আদর্শ একটি গ্রাম, আদর্শ একটি জায়গা। এখন এটা কি পান্থমাই গ্রামের শেষ মাথা? আচ্ছা, এই পাহাড়ের কাছাকাছি যাওয়ার কোনো জায়গা আছে? কোন জায়গাটায়? এই সামনে গিয়ে মাঠ দিয়ে যেতে হবে, গাড়ি যাবে না ওখানে? কাছাকাছি গাড়ি চাইলে নিতে পারবেন, কিন্তু এটা বর্ডার তো। বর্ডার তো, আমরা বর্ডার তো আর ক্রস করবো না। বর্ডারে যত দূর বাংলাদেশি এলাকায় যাওয়া যায় আর কি। না, গাড়ি নিয়ে এদিকে যাইতে পারছে না। এদিক দিয়ে না যাই ভালো হবে। তো এইদিকে তো যাওয়ার কোনো জায়গা নাই তেমন। আর ওদিকে ঝর্ণা গেছেন? ঝর্ণায় যাবো, যাওয়ার পথে। ঝর্ণায় এখনো যাইনি, যাওয়ার পথে উঠবো। ওদিকে একবারে পাশাপাশি যান, তাহলে পায়ে হাঁটিয়ে যান। আচ্ছা, তাহলে আমরা এই গাড়ি নিয়ে কত দূর আগাইতে পারি? সামনে আর একটু যাওয়া যাবে? মাঠ পর্যন্ত যাইতে হবে। মাঠ পর্যন্ত যাওয়া যাবে। আমি আসবেন লগে। আসেন 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 আসেন, খুব ভালো হয়। আসেন, চলে আসেন। আপনার কোথা থেকে আসবেন? আমরা রাজশাহী থেকে। নাম শুনেছেন? জি, শুনবো না মানে? এখানে বিজেপি ক্যাম্প আছে, এখানে তো রাজশাহীর লোক আসে, চাকরিতে আসে না? তাই না? হ্যাঁ, অবশ্যই। একজন এই আমাদের সপ্তম টিচার আছে এখানে। আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি রাজশাহী। বাহ, খুব ভালো তো। আজকে ছুটির দিন না হলে হয়তো দেখাই হয়ে যেত। জি জি। আচ্ছা, আপনাদের গ্রামকে সবাই খুব প্রশংসা করে এবং বলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরতম গ্রাম। এই গ্রামটার মানে কেন সুন্দর বলে মনে হয় আপনার নিজের কাছে? সুন্দর মনে হয় এখানে আপনার এই যে ঝর্ণা আছে, একটা মায়াবতী ঝর্ণা আছে,
তাছাড়া পান বাগান আছে, সুপারি বাগান আছে, আচ্ছা আচ্ছা কমলা বাগান আছে, রাস্তাগুলা ভালো আছে। আচ্ছা। যাই হোক, আমরা এগিয়ে চলেছি পাহাড়ের কোলে, অর্থাৎ এই গ্রামের শেষ মাথা দেখতে। এই ভাইটির নাম কাইয়ুম, তিনি ওই দোকানের মালিক। তার বাবাও ওখানে বসেছিলেন। তিনি এত সদয় মানুষ, এত ভালো মানুষ, পর্যটক বান্ধব একজন মানুষ। আমরা এই গ্রামে ঘুরতে এসেছি, তার কাছে নতুন, এবং সেই জন্য সে আমাদের পথ দেখাতে গাইডের মতো আমাদের সঙ্গী হলেন এবং আমাদের সঙ্গী করে নিয়ে চললেন সেই সীমান্তের খুব কাছাকাছি, যা আমরা দেখতে চাই। আচরণ এবং এটি আমি মনে করি একটি ভালো মানুষের বৈশিষ্ট্য। যাই হোক, আমরা তার সঙ্গ নিয়ে নানা বিষয়, নানা তত্ত্ব ওনার কাছে জানতে পারলাম এবং অনেক কথা শুনতে শুনতে এগিয়ে চললাম এই গ্রামের পথ ধরে। একদম গ্রামের শেষ মাথায় কি আছে সেটি দেখার জন্য অপেক্ষা করুন। সামনে বিস্ময় লুকিয়ে আছে, হয়তোবা আপনার ভালো লাগবে। অজানাকে জানতে চাওয়া মানুষের জন্য চিরন্তন এক বৈশিষ্ট্য, এবং আমার মধ্যেও এই অজানা অচেনা বিষয়গুলোকে জানতে চাওয়া বা এগুলো জানার চেষ্টা করা, এটা আমার জন্য ভীষণ আনন্দের। অচেনা রাস্তা হলে আমার ক্লান্তি দূর হয়ে যায়, অজানায় স্থান পেলে আমার মনে হয় সেটিই আমার কাছে সবথেকে আকর্ষণীয়। গ্রামের শেষ সীমানায় চলে এসেছি, একদম শেষ সীমানা। আপনারা দেখুন, এরপরেই পাহাড় এবং ডান দিকে কিছুটা জঙ্গলাকীর্ণ এবং একটা খাল। একদম নিশ্চিত বুঝতে পাচ্ছেন যে এই এলাকায় মানুষজন খুব একটা দাপাদাপি করে না, সেই জন্য গাছপালাগুলো এইরকম রয়ে গেছে ডান দিকের, বিশেষ করে লেকের ওপারটায়। এর কারণ হলো ওপারটা ভারতের সীমানা, আমরা এখন আছি বাংলাদেশের সীমানায়, এবং বাংলাদেশের এই রাস্তাটি সীমান্ত অবধি বা সীমান্ত পিলারের কাছাকাছি চলে গেছে। এই যে এখানে ফাঁকা যে মাঠটি, এই মাঠটি বাংলাদেশ সীমানার মধ্যে, এবং বাংলাদেশের লোকজন, বাংলাদেশের ছেলেমেয়েরা এটি ব্যবহার করে, তারা খেলাধুলা করে, এখানে হয়তো একটু সময় কাটায়। এরকম একটি সুন্দর জায়গা এই মাঠটি। এবং ডান দিকের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভারতের। ডান দিকের বলতে লেকের ওপারে আর কি। অনেক ধারণা রয়েছে, যেহেতু উনি ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছেন। উনি যা যা চোখে দেখেছেন, যা যা ভেবে, যা যা জানতেন, সেই বিষয়গুলোই আমাদের সঙ্গে শেয়ার করছেন। খুব হাসি খুশি প্রাঞ্জল একজন মানুষ এই কাইয়ুম ভাই। আমার খুব ভালো লাগলো এই জন্য যে তিনি খুব সহজ সাবলীলভাবে এই সীমান্তবর্তী এলাকাগুলোর ঘটনাগুলো বর্ণনা করছিলেন একটার পর একটা। কি চমৎকার বারপোস্ট, কি চমৎকার শিশুদের খেলাধুলা, কত প্রাণবন্ত। আগের দিন আমরা ঝর্ণা দেখতে গিয়েও এমনই একটি সুন্দর সবুজ মাঠ দেখেছিলাম, চমৎকার স্টিলের বারপোস্ট, সেখানে অবশ্য খেলতে দেখিনি কাউকে, আজকে এখানে খেলতে দেখছি। আমার কেন জানি না মনে হচ্ছে এই ছোট্ট গ্রামের শিশু কিশোররা প্রচুর খেলতে পছন্দ করে, এবং তারা হয়তোবা মোবাইল আসক্তি বাদ দিয়ে এই খেলাধুলায় বেশিরভাগ সময় কাটায়। আর এই যে সেই বিশাল বড় পাহাড়ি জনপদ, প্রচুর লক্ষ লক্ষ সুপারি গাছ, মেঘালয়ের খাসিয়াপুঞ্জি বা খাসিয়াদের এই বিশাল পাহাড়ি জনপদ, এবং এর ভিতরে ভিতরে কিছু রাস্তা, কিছু অবকাঠামো কিছু দেখা যাচ্ছে। সম্ভবত এই রাস্তাটি তাদের বর্ডার রোড হিসাবে খ্যাত, এই জঙ্গলের ভিতর দিয়ে বা বাগানের ভিতর দিয়ে। এখান থেকে বাই রোডে 70 থেকে 80 কিলোমিটার দূরেই শিলং শহর, মেঘালয়ের রাজধানী। আর একটু বাম দিকের সামনে এগোলেই চেরাপুঞ্জি, যেটি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয় আপনারা জানেন, এবং সেই বৃষ্টির পানি বাংলাদেশের বিভিন্ন নদ নদী দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এটি বাংলাদেশের উত্তরে, সিলেটের উত্তরের এই জনপদ। আমরা সারিঘাট থেকে যে আসলাম এখানে গোয়াইনঘাট হয়ে, এই সারিঘাট থেকে গোয়াইনঘাট আসার পথেই ডান পাশে ছিল জাফলং তথা তামাবিল। আমরা জাফলং তথা তামাবিলে না ঢুকে একটা বাইপাস রাস্তা ধরে আমরা চলে এসেছি, সুতরাং আমাদের পিছন দিকে ফেলে এসেছি জাফলংকে। কি সুন্দর একটি পাহাড়, পাহাড়ের উপরে নীল আকাশ, সেখানে মেঘ, সব কিছু মিলিয়ে অসাধারণ ব্যাকগ্রাউন্ড, অসাধারণ সুন্দর একটি জায়গা। আমরা এগিয়ে চলেছি সীমান্তের দিকে। একটা গ্রাম, সেই গ্রামের শেষ মাথায় একটা সীমান্তবর্তী এলাকা, এবং সেই সীমান্তটা রোমাঞ্চকর। সেখানে আমরা ঢুকতে পারবো না, সেখানে জঙ্গল আছে,
সেখানে পাহাড় আছে, ভাবুন জায়গাটি কত সুন্দর। এবং সেখানে যদি এমনি সুন্দর ঘাসের মাঠ থাকে, কিছু গাছপালা থাকে, তাহলে সেইখানে দাঁড়িয়ে ওই জায়গাটি দেখতে কতই না ভালো লাগবে। ঠিক তেমনি অনুভূতি হচ্ছিল আমাদের। বাম পাশের এই এলাকাটি, এটি বাংলাদেশের, আর সামনে এবং ডান পাশে যা দেখছি সেগুলো আসলে ভারতের। আসে না? হ্যাঁ, আমাদের এই যে ঝর্ণা দেখতে। ও আচ্ছা, এইভাবে একটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারলে তো খুবই ভালো হয়। যে আমাদের ওই আপনার এই জাফলঙ্গি আছে, ওরা ওইদিকে নামে, আমাদের দেশের লোক এদিকে। না আসলে সারা পৃথিবী জুড়েই কিন্তু এই ট্যুরিস্ট কালচারটা সব দেশে আছে, আদান প্রদান, যাওয়া আসা। 1947 সালে যখন ভারতবর্ষ ভাগ হয় ভারত এবং পাকিস্তানে, তখন আমাদের দেশটি পড়েছিল পাকিস্তানের অংশে। বন্ধুরা, আমরা একদম শেষ মাথায় চলে এসেছি। দেখুন এখানে একটা লেকের মতো সৃষ্টি হয়েছে। এই লেকটি আসলে ওই যে ঝর্ণাটি, আমরা বাম দিকে কিন্তু ঝর্ণাটি, ওই ঝর্ণা থেকেই পানি প্রবাহিত হয়ে এই লেকের সৃষ্টি করেছে। আর এই লেকের ওপারে ভারত, এবারে বাংলাদেশ। গরু বাছুর খুব স্বাধীনভাবে ঘাস খেয়ে বেড়াচ্ছে এলাকায়, তাদের হাতে পাসপোর্ট নাই, ভিসা নেই, তাদের সীমানা নিয়েও কোনো টেনশন নাই। যত টেনশন আমাদের, হাত বাড়ালেই মনে হয় যেন গাছগুলো ছুঁতে পারবো, কিন্তু হাত বাড়ানো সম্ভব না, ছুঁয়ে দেখাও সম্ভব না। এত কাছাকাছি অথচ দুটো দেশ, মাঝখানে কি যেন একটি বাধা হয়ে আছে এবং সেই বাধা অতিক্রম করে সেখানে যাওয়া যায় না। দুপাশের লোক হয়তো দুদিক থেকে তাকালে দুদিক থেকে দুজনকে দেখা যাবে, ইশারা করা যাবে, হয়তো কথাও বলা যাবে, কিন্তু কেউ কাউকে ছুঁয়ে দেখা খুবই খুবই টাফ। বন্ধুরা, এই বাম দিকের অংশটি সোজা চলে গেল ঝর্ণার দিকে, আর এই লেকের বাম পাশটা বাংলাদেশের আর ডান পাশটা ভারতের। আপনারা দেখতে পাচ্ছেন একদম সীমান্ত ঘেঁষা এই গ্রামটি, প্রাচীরের মতো মনে হয়। সেজন্যই বলছিলাম বন্ধুরা, দূর থেকে অনেক কিছুই দেখা যায়, কিন্তু কাছে আসলে তা পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা সবসময় দূর থেকে দেখে অনেক কিছু ভুল করি, অনেক ভুল ধারণা পোষণ করি। এই যে বাম দিকে যে লেকের মতো অংশটি চলে গেছে, ওর ওপারে ভারত, এপারে বাংলাদেশ, এবং সামনেই সেই ঝর্ণাটি। যেমনি মেঘালয়ের এই পার্টটি খুব সুন্দর, তেমনি আমাদের বাংলাদেশের পার্টটিও তার সঙ্গেই সুন্দর। আর ডান দিকে এই যে খালের উপরে চমৎকার একটি ব্রিজ দেখা যাচ্ছে, এই যে দেখুন, এবং ব্রিজের উপরে তারকাটার বেড়া, এটি আসলে সীমান্ত রোড, এবং এই দিক দিয়েই সীমান্ত রক্ষীরা চলাচল করে ভারতের, পাশাপাশি তাদের স্থানীয় জনগণও এই রোড ব্যবহার করে। রোড হিসাবে এই বিশাল উঁচু পাহাড়, মেঘালয় পাহাড়, আমরা দুর্ভাগ্যবশত তাদের কোনো গাড়ি বা তাদের কোনো যান বা তাদের কোনো মানুষকে দেখতে পাইনি, হয়তো একটু অপেক্ষা করলে দেখা যেত। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এর পরবর্তী পর্ব লালাখাল, অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে লালাখাল পর্বটি, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।